আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। SMRSGC অনলাইন ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। ক্লাস পরিচালনায় আমি নূর তহুরা ইফরাত, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, শ্রীপুর, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর 2021 আমাদের সবার জীবনে নতুন কিছু সম্ভাবনা নিয়ে আসুক, এই প্রত্যাশা নিয়ে আজকে ক্লাস শুরু করছি। ব্যবস্থাপনা বিভাগের অনার্স প্রথম বর্ষে ইন্ট্রোডাকশন টু বিজনেস বা ব্যবসায়ী পরিচিতি বিষয় থেকে আরও কিছু নতুন তথ্য নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। আজকে কোম্পানির অবসায়ন বা কোম্পানির বিলুপ সাধন নিয়ে আমি আলোচনা করব। যেহেতু কোম্পানি বিলুপ সাধন প্রক্রিয়াটি একটু জটিল বিষয়, তাই দুইটি ক্লাসে বিভক্ত করে এই চ্যাপ্টারটি নিয়ে আমি আলোচনা করব। আর যৌথ মূলধনী কারবারের এই চ্যাপ্টারটি আমাদের শেষ চ্যাপ্টার। কোম্পানি অবসায়ন বা কোম্পানি ডিসলিউশনে যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তা হচ্ছে কোম্পানির বিলোপ সাধন বা অবসায়ন বলতে কি বোঝায়, এবং কোম্পানির বিলোপ সাধন পদ্ধতি বা কোম্পানি কোন পদ্ধতিতে বিলোপ সাধিত হয় বা অবসায়ন হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা জানব কোম্পানির বিলোপ সাধন বা অবসায়ন বলতে কি বোঝায়। যৌথ মূলধনী কোম্পানি আইন সৃষ্ট কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী চিরন্তন অস্তিত্ব সম্পন্ন একটি সংগঠন। কোম্পানি সংগঠনটি তার নিজ নামে গঠিত ও পরিচালিত হয়ে থাকে। চাইলেই কেউ সহজে এ ধরনের সংগঠন গড়ে তুলতে পারে না। এই প্রতিষ্ঠানের গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণ ও অবসায়ন সহ প্রতিটি ক্ষেত্রে কোম্পানি আইনের যথাযথ নিয়ম, প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা পালন করতে হয়। আনুষ্ঠানিকতা পালন শেষে যখন কোম্পানির স্বাধীন অস্তিত্ব লোপ পায়, তখনই এই ব্যবসায়ের বিলোপ সাধন করতে হয়। তাই যে প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানির কাজকর্ম গুটিয়ে ফেলা হয়, দায় দেনা নিষ্পত্তি করা হয়, তাকে কোম্পানির সমাপন বা অবসায়ন বলা হয়। ইংরেজিতে যাকে বলা হয় ডিসলিউশন। যদিও আমরা জেনেছিলাম কোম্পানি কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী হয়, এই প্রতিষ্ঠানে মৃত্যু নেই, তারপরও অনেক সময় প্রতিষ্ঠানের ব্যর্থতা বা দায়বদ্ধতার কারণে কোম্পানিটির অবসায়ন ঘটতে পারে। বা কোম্পানির যারা উদ্যোক্তা তাদের অপারগতা প্রকাশের কারণে অনেক সময় কোম্পানি বিলুপ সাধিত হয়ে থাকে। যেভাবেই বিলুপ সাধিত হোক না কেন, কোম্পানির বিলুপ সাধন প্রক্রিয়াটি খুবই জটিল। কোম্পানির বিলুপ সাধন সম্পর্কে সংজ্ঞা দিতে গিয়ে প্রফেসর গাওয়ার বলেন, উইন্ডিং আপ অফ এ কোম্পানি ইজ দ্য প্রসেস whereby its life is ended and its property is administered for the benefit of its creditors and members, and an administrator called a liquidator is appointed and he takes control of the company, collects its assets, pay its debits। অর্থাৎ বাংলায় ব্যাখ্যা দিতে গেলে কোম্পানির অবসায়ন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এর জীবনের পরিসমাপ্তি ঘটানো হয় এবং পাওনাদার ও সদস্যদের কল্যাণে এর পরিসম্পদকে কাজে লাগানো হয়। একজন প্রশাসককে, যিনি অবসায়ক নামে পরিচিত, তাকে নিয়োগ করা হয় এবং তিনি কোম্পানির নিয়ন্ত্রণ গ্রহণ করেন, এর সম্পদসমূহ সংগ্রহ করেন, এর দেনাসমূহ পরিশোধ করেন এবং সর্বশেষ কোনো অতিরিক্ত সম্পদ থেকে থাকলে তার শেয়ার হোল্ডারদের মধ্যে আনুপাতিক হারে বণ্টন করেন। অধ্যাপক গাওয়ার এই সংজ্ঞাটি দিয়েছেন। এখানে বলা যায় যে কোম্পানির বিলোপ সাধন ঘটে থাকলে
এই ঘটনা পরিচালনার জন্য একজন অবসায়ক নিয়োগ করা হয়ে থাকে, যিনি অবসায়নের সার্বিক কার্যাবলী তত্ত্বাবধান ও পরিচালনা করে থাকে এবং তিনি সকলের স্বার্থ বিবেচনা করে নিরপেক্ষ থেকেই এই কাজগুলো করে থাকেন। সুতরাং বলা যায় কোম্পানি অবসায়ন সম্পূর্ণ ব্যাপারটি একটি আইনানুগ প্রক্রিয়া, যার মাধ্যমে কোম্পানি আইনগত কৃত্রিম ব্যক্তি সত্তার পরিসমাপ্তি ঘটনা হয়। পাওনাদার তাদের দায় পরিশোধ করা হয় এবং কোম্পানির নিবন্ধন অফিস থেকে চিরতরে কোম্পানিটি বাতিল করা হয় এবং এর পুরো প্রক্রিয়াটি এই আইনের অধীনে হয়ে থাকে, যেখানে কোম্পানির নিবন্ধনের বাতিলের সাথে সাথে কোম্পানির অস্তিত্ব বিলীন হয়ে যায়। এই কোম্পানি আর কখনোই পুনর্গঠিত হতে পারে না এবং আইনের পুঙ্খানুপুঙ্খ নিয়ম মেনেই একটি কোম্পানিকে তার অবসায়নের যে কার্যাবলী সেগুলি সম্পাদন করতে হয় এবং কোম্পানির সাথে জড়িত সকল ব্যক্তিদের তাদের দেনা এবং তাদের পাওনা, তাদের অধিকার, দায়িত্ব সব বুঝিয়ে দিয়ে দেওয়া হয়। এভাবেই একটি কোম্পানির পরিসমাপ্তি ঘটে থাকে। কোম্পানির অবসায়ন কি, এই বিষয়টি নিশ্চয়ই তোমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। তাহলে এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নের উত্তরে। আমরা এখন আলোচনা করব কোম্পানির বিলোপ সাধন পদ্ধতি, অর্থাৎ কোম্পানি কোন পদ্ধতিতে বিলোপ সাধন হয়ে থাকে। যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে কোম্পানির সকল কার্যক্রম বন্ধ করে দায় দেনা নিষ্পত্তি করা হয় তাকে কোম্পানির বিলোপ সাধনের বা অবসায়ন বলে। কোম্পানির বিলোপ সাধন প্রক্রিয়াটি কিভাবে সম্পাদন করা হবে সে সম্পর্কে 1994 সালের কোম্পানি আইনের 234 ধারার 1-এ বর্ণিত রয়েছে। সেই বর্ণনা ও আইনের আনুষ্ঠানিকতা পালন করেই কোম্পানিটির অবসায়ন হয়ে থাকে। কোম্পানির অবসায়ন সম্পর্কে বিস্তারিতভাবে এখন তোমাদের সামনে আলোচনা করে আমি এটা পরিষ্কার করার চেষ্টা করব। কোম্পানির বিলোপ সাধন পদ্ধতিকে 3টি ভাবে করা যায়, যেমন 1. আদালতের নির্দেশে বাধ্যতামূলক বিলোপ সাধন, লিকুইডেশন বাই দ্য কোর্ট। 2. স্বেচ্ছাকৃত বিলোপ সাধন, ভলেন্টারি ডিসোলিউশন। স্বেচ্ছাকৃত বিলোপ সাধন দুইভাবে হতে পারে: ক. সদস্যগণের স্বেচ্ছাকৃত বিলোপ সাধন, খ. পাওনাদারগণ কর্তৃক স্বেচ্ছাকৃত অবসায়ন। আর 3 নম্বর যে পদ্ধতিটি সেটি হচ্ছে আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন, ডিসোলিউশন আন্ডার দ্য সুপারভিশন অফ কোর্ট। এই 3টি পদ্ধতিতেই কোম্পানির বিলোপ সাধন হয়ে থাকে। এখন কোম্পানিটি কোন পদ্ধতিতে বিলোপ সাধন হবে তা বিলোপ সাধনের পরিস্থিতি পর্যালোচনা করেই বিবেচনা আনতে হয়। এখন আমরা আলোচনা করব আদালতের নির্দেশে বিলোপ সাধন কিভাবে হয়। শেয়ার মালিক, পাওনাদার বা কোম্পানির নিবন্ধকের আবেদনের প্রেক্ষিতে বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে আদালত কোম্পানির বিলোপ সাধনের নির্দেশ দিলে তাকে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন বলে। কোম্পানি আইনের 241 ধারা অনুযায়ী বিভিন্ন কারণে আদালতের নির্দেশে বাধ্যতামূলক অবসায়ন হতে পারে, যেগুলো হলো যেমন ক. যদি কোম্পানির শেয়ার হোল্ডারদের সভায় আদালতের মাধ্যমে কোম্পানির বিলোপ সাধন ঘটানো হবে এ মর্মে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। খ. যদি কোনো কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে বিধিবদ্ধ সভা অনুষ্ঠান ও নিবন্ধকের নিকট বিধিবদ্ধ বিবরণী জমা দিতে ব্যর্থ হয়। এই জিনিসটা তোমাদের আমি কি বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে বিধিবদ্ধ সভাটি হচ্ছে কোম্পানিটি নিবন্ধনের আবেদনের বা কার্যের অনুমতি পাওয়ার 1 থেকে
6 মাস অর্থাৎ 30 দিন থেকে 180 দিনের মধ্যে বাধ্যতামূলকভাবে প্রথম যে সভাটি আহ্বান করতে হয় তাকেই বলা হয় বিধিবদ্ধ সভা, এবং সেই সভাটি অনুষ্ঠিত হয়েছে এই মর্মে একটি পত্র নিবন্ধকের নিকট জমা দিতে হয়, যাকে বলা হয় বিবরণী পত্র। বাধ্যতামূলকভাবে এই সভাটি আহ্বান করতে হয়। কোনো কারণে যদি কোম্পানি 30 দিন থেকে 180 দিন অর্থাৎ 1 মাস থেকে 1 মাস হতে সর্বোচ্চ 6 মাসের মধ্যে যদি বিধিবদ্ধ সভা আহ্বান করতে না পারে, তাহলে সেই কোম্পানিটি তার কার্য পরিচালনায় অযোগ্য বলে বিবেচিত হয়। গ. নিবন্ধিত হওয়ার পরও যদি কোনো কোম্পানি 1 বছরের মধ্যে কাজ শুরু করতে না পারে। ঘ. প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্য সংখ্যা যদি 2-এর কম ও পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 7-এর কম হয়। ঙ. যদি কোনো কোম্পানি 242 ধারার বিধান অনুযায়ী 5,000 টাকা বা এর বেশি পরিমাণ কোনো ঋণ বিজ্ঞপ্তি দেওয়ার পরও পরিশোধ করতে অক্ষম হয় বা আদালত মনে করে যে কোম্পানি তার ঋণ পরিশোধে অক্ষম, অথবা চ. যদি কোনো কারণে আদালত কোম্পানির বিলোপ সাধন যুক্তিযুক্ত গণ্য করে, কারণ নিচের কারণগুলোর কারণে আদালত কোম্পানির বিলোপ সাধনকে যুক্ত বলে গণ্য করে থাকে। সেগুলো হচ্ছে: কোম্পানি পরিচালনায় অচলাবস্থা সৃষ্টি হলে, কোম্পানির সামগ্রিক উদ্দেশ্য প্রতারণামূলক গণ্য হলে, কোম্পানি গঠনের মূল উদ্দেশ্য ব্যর্থ হলে বা এ উদ্দেশ্য অর্জনে অসম্ভব বলে গণ্য হলে, কোম্পানি অনবরত লোকসান করলে ও ভবিষ্যতে লাভের কোনো সম্ভাবনা না থাকলে, কোম্পানির ব্যবস্থাপনায় ইচ্ছাকৃত অবহেলা পরিলক্ষিত হলে এবং এর দ্বারা শেয়ার মালিকদের অধিকার ক্ষুণ্ণ হলে, অথবা আবেদনকারী অর্থাৎ যিনি কোম্পানির অবসায়নের জন্য আবেদন করবে সে শেয়ার মালিককে কোম্পানির সকল প্রকার অংশগ্রহণ হতে বঞ্চিত করলে। এই সকল কারণেও আদালত কোম্পানিটিকে বিলোপ সাধনের জন্য উপযুক্ত বলে মনে করেন। এই হচ্ছে আমাদের আদালতের নির্দেশে বাধ্যতামূলক বিলোপ সাধন পদ্ধতি প্রক্রিয়াটি। তারপরে আমরা চলে যাব স্বেচ্ছাকৃত বিলোপ সাধন পদ্ধতিতে। কোম্পানির সদস্যগণ বা পরিচালক মণ্ডলী স্বেচ্ছায় ব্যবসায় গুটিয়ে ফেললে তাকে কোম্পানির স্বেচ্ছাকৃত অবসায়ন বলে। কোম্পানির স্বেচ্ছাকৃত অবসায়নকে দুইভাবে হতে পারে, যেমন ক. সদস্যগণের স্বেচ্ছাকৃত বিলোপ সাধন। কোম্পানি আইনের 290-এর 1 ধারা অনুযায়ী কোম্পানির পরিচালক কর্তৃক যদি কোম্পানির সকল ঋণ পরিশোধে পরিচালক বৃন্দ সক্ষম হন এবং তারা ঘোষণা করে দেন, তাহলে তারা নিজ দায়িত্বে কোম্পানির বিলোপ সাধনের সিদ্ধান্ত গ্রহণ করলে তাকে কোম্পানির পরিচালকগণ কর্তৃক বিলোপ সাধন বলে। এই ধরনের অবসায়নের ক্ষেত্রে কোম্পানি আর্থিকভাবে সচ্ছল হতে হয় এবং কোম্পানির পাওনাদারদের পাওনা পরিশোধে সক্ষম থাকেন। যে পরিস্থিতিতে সদস্যগণ কর্তৃক স্বেচ্ছায় বিলোপ সাধন করা হয় তা হল: এই কোম্পানির সংঘভিত্তিতে কোম্পানির সময়কাল নির্দিষ্ট করা থাকে এবং সেই নির্দিষ্ট মেয়াদ শেষ হলে কোম্পানির বিলোপ সাধন করা যায়। অর্থাৎ কোম্পানিটি কবে বিলোপ সাধন হবে তার নির্দিষ্ট মেয়াদ সেখানে উল্লেখিত থাকে, অথবা সংঘভিত্তিতে যদি লিখিত থাকে যে কোনো বিশেষ ঘটনা ঘটলে কোম্পানিটি বিলোপ সাধন ঘটবে, সেই ঘটনাটি ঘটলে সাধারণ সভার বিশেষ সিদ্ধান্তের ভিত্তিতে এরূপ বিলোপ সাধন করা যাবে। অর্থাৎ নির্দিষ্ট ঘটনার জন্য কোম্পানিটি গঠিত হয়ে থাকে এবং সেই ঘটনার প্রেক্ষিতেই কোম্পানিটি বিলোপ সাধন হয়ে থাকে। এছাড়াও কোম্পানি বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করে যে সদস্যগণ কর্তৃক স্বেচ্ছায় বিলোপ সাধন ঘটে থাকে। খ. পাওনাদার কর্তৃক স্বেচ্ছাকৃত অবসায়ন। কোম্পানি পাওনাদারদের পাওনা পরিশোধে কোম্পানি অক্ষম হলে কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই কারবারে বিলোপ সাধন করা হলে তাকে
পাওনাদার কর্তৃক স্বেচ্ছায় বিলোপ সাধন বলা হয়। এখানে কোম্পানির শেয়ার হোল্ডার কর্তৃক বিলোপ সাধন করা হলেও কোম্পানি অবসায়নের সকল কার্যক্রম পাওনাদারদের দ্বারাই সম্পাদিত হয়ে থাকে। পাওনাদারদের বিশেষ ঘোষণার মাধ্যমে এই বিলোপ সাধন সাধিত হয়ে থাকে, যেখানে উল্লেখ থাকতে হবে যে কোম্পানির দায় দেনার কারণে তার কার্যাবলী ব্যাহত রাখতে পারছে না। সেক্ষেত্রে বিলোপ সাধনই এই পদ্ধতিটি বেশি যুক্তিসঙ্গত। পাওনাদারদের কর্তৃক স্বেচ্ছা বিলোপ সাধনটা মূল কথাটি হচ্ছে যখন কোম্পানি তার পাওনাদারদের পাওনা সঠিকভাবে পরিশোধ করতে পারে না, তখন পাওনাদাররাই মিলিত হয়ে স্বেচ্ছায় কোম্পানির বিলোপ সাধনের জন্য আদালতে আবেদন করে থাকে এবং তার প্রেক্ষিতেই পাওনাদার কোম্পানিটির বিলোপ সাধন হয়ে থাকে এবং এটাই হচ্ছে পাওনাদার কর্তৃক স্বেচ্ছায় বিলোপ সাধন। তৃতীয় পদ্ধতিটি হচ্ছে আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন। কোম্পানি আইনে 316 ধারায় বিধান অনুযায়ী যথানিয়মে শেয়ার হোল্ডার কর্তৃক কোম্পানির বিলোপ সাধনের সিদ্ধান্ত গ্রহণের পর কোম্পানির সাথে সম্পর্কযুক্ত কোনো পক্ষ তাদের প্রেক্ষিতে কোনো বিলোপ কার্য আদালত কর্তৃক তত্ত্বাবধান করা হলে তাকে আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন পদ্ধতি বলে। এখানে কিছু কারণ আছে যেগুলো যথাযথভাবে সম্পাদনের উদ্দেশ্যেই কোম্পানি এরূপ বিলোপ সাধন পদ্ধতিতে আস্থা রাখে এবং তারা আদালতের শরণাপন্ন হয় এরূপ বিলোপ সাধনের জন্য। সেগুলো হচ্ছে: ক, যদি আদালতের নিকট প্রতীয়মান হয় যে শেয়ার মালিকদের প্রতারণার উদ্দেশ্যে অবসায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। খ, আদালত যদি মনে করে যে কোম্পানি অবসায়নের যথাযথ নিয়ম পদ্ধতি অনুসৃত হচ্ছে না। যদি আদালত প্রমাণ পায় যে কোম্পানির সম্পদ সংগ্রহ বিক্রয়ের ক্ষেত্রে অনিয়ম ও পক্ষপাতিত্বের আশ্রয় গ্রহণ করা হয়েছে, বা ঘ, অন্য কোনো কারণে আদালত যদি এরূপ বিলোপ সাধন যুক্তিযুক্ত বলে গণ্য করে। আসলে আদালত কর্তৃক বিলোপ সাধনটি মূলত সকলের স্বার্থ রক্ষার জন্যই আবেদন করা হয়ে থাকে এবং এই আবেদনটি করা হয় যেন আদালতের মাধ্যমে বিলোপ সাধিত হলে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সবাই যেন যার যার পাওনা সঠিকভাবে বুঝে পায়, তারই উদ্দেশ্যেই আদালত কর্তৃক বিলোপ সাধনটি হয়ে থাকে। এই কারণগুলো পর্যবেক্ষণ করে আদালত যদি এরূপ বিলোপ সাধনকে তাদের আমলে নেয়, তাহলে আদালত বিলোপ সাধনের কার্য সম্পাদনের জন্য এক বা একাধিক লিকুইডেটর নিয়োগ করে এবং এই লিকুইডেটর বা এই ব্যক্তিদের কাজই হচ্ছে বিলোপ সাধনের সকল কার্যাবলী সম্পাদন করা এবং তাদের তত্ত্বাবধান থেকেই আদালতের কাছে তাদের কাজের জন্য তারা জবাবদিহি করবে। এই লিকুইডেটররা অন্য কোনো পক্ষের কাছে কোনো জবাবদিহিতা তাদের নেই, তাদের জবাবদিহিতা কেবল আদালতের কাছে এবং আদালত কোম্পানির সকল পক্ষের স্বার্থেই এরূপ বিলোপ সাধন পদ্ধতি গ্রহণ করে থাকে এবং আদালত এ পদ্ধতিতে সবার সর্বোত্তম স্বার্থ রক্ষার চেষ্টা করে থাকে। সাধারণত এই তিনটি পদ্ধতিতেই কোম্পানির বিলোপ সাধন হয়ে থাকে। এখন কোন ঘটনার প্রেক্ষিতে একটি কোম্পানির বিলোপ সাধন হচ্ছে তা বিবেচনা করে এই তিনটি পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটি অধিক গ্রহণযোগ্য হবে সে পদ্ধতিকে বেছেই নিয়ে কোম্পানি তার বিলোপ সাধনের কাজ সম্পাদন করতে পারে। এখন ঘটনার বাস্তবতাকে বিবেচনা রেখেই কোনো কোম্পানি তার বিলোপ সাধিত হলে সেই ঘটনার উপর নির্ভর করেই কোন পদ্ধতিটি সর্বোত্তম সেই পদ্ধতিটি গ্রহণ করেই কোম্পানির বিলোপ সাধিত হয়ে থাকে। তাহলে আমরা কোম্পানির বিলোপ সাধন
পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানলাম যে কোন কোন পদ্ধতিতে একটি কোম্পানি বিলোপ সাধন হতে পারে এবং কী কারণে কোম্পানিটি বিলোপ সাধিত হতে পারে। এখন কোম্পানি বিলোপ সাধন সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ধারণা হয়েছে। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা কোন কোন বিষয়গুলো আলোচনা করলাম? তাহলে আমরা জানলাম যে কোম্পানি বিলোপ সাধন বা অবসায়ন এবং কোম্পানির বিলোপ সাধন পদ্ধতি, এই দুটি বিষয় তোমাদের সামনে আমি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা সবাই বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে শিক্ষার্থীরা, আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে অবসায়ন সম্পর্কে আরও কিছু তথ্য নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব এবং অবসায়নের বিষয়টি সম্পূর্ণভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। আমি নূর তহুরা ইফরাত। আল্লাহ হাফেজ।